আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আমন্ত্রণ সবাইকে। আজকে আমি যাচ্ছি, এটা বঙ্গীয় গ্রন্থ জাদুঘর অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যালয়। বা এখানে এখানে কি আছে, এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে। তো প্রথমে যেটা দেখে এটা হচ্ছে এই আমাদের আব্দুর রহমান মাস্টার স্মৃতি পাঠাগার, যেটা 1998 সালে আমাদের কনকসা গ্রামে মুন্সিগঞ্জ বিক্রমপুর লৌহজং মুন্সিগঞ্জ বিক্রমপুর এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে যে আমাদের মনোয়ার শহীদ ভাই, উনি সাবেক প্রভাষক, প্রাক্তন প্রভাষক, বাংলা বিভাগ, রামপাল কলেজ। তো এইখানে আসলে এখান থেকে আমার সাথে এই বই পড়ার যাত্রাটা শুরু। এখানে একদম প্রথমে জায়গা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রহমান মাস্টার। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে উপমহাদেশ থেকে প্রথম বিলেতে ডাক্তারি পড়তে যাওয়া এবং উপমহাদেশে প্রথম ডক্টর অফ মেডিসিন এমডি ডক্টর গঠিব চক্রবর্তী। ওনার বাড়ি কিন্তু বিক্রমপুরে। আর এখানে আমি কিছু খণ্ড খণ্ড চিত্র, বিক্রমপুরের ঐতিহাসিক জায়গাগুলো, এগুলোর খণ্ড খণ্ড চিত্র ছবি তুলে রেখেছি। যে মনোহর ভাই যেহেতু ব্যস্ত ছিলেন, শহীদ ভাই ব্যস্ত ছিলেন, তো এই ব্যস্ততার ফাঁকে কিছু কিছু ভিডিও করে রেখেছেন যাতে আপনারা পরবর্তী এগুলোকে দেখতে পারেন, দেখে এগুলা বিক্রমপুর সম্পর্কে জানতে পারেন। কারণ আমি বারবার হচ্ছে বিক্রমপুর নিয়ে কথা বলি মানুষের সামনে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিক্রমপুরের যে ডকুমেন্টেশনগুলো, এটা নিজের কাছে কিছুটা হলেও রেখে দেওয়া যাতে মানুষ দেখতে পারে। এবং এই ভিডিওগুলো করার পরে আমাদের লম্বা একটা আলোচনা হয়েছে, কথা হয়েছে আমাদের শহীদ ভাইয়ের সাথে। তো এটা শুনবেন আপনারা, যারা আগ্রহী দর্শক আছেন শুনবেন। তো আর এই তো মানে ইতিহাসের আলোচনা আসলে এরকম অনেকের কাছে খুব আগ্রহের লাগে, অনেকের কাছে আবার কাঠখোট্টা। তবে যারা আগ্রহী তাদের ভালো লাগবে আশা রাখি। চলেন তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। সেটা বেসিক্যালি হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের দাদার বাড়ি কামাখ্যা চ্যাটার্জির বাড়ি। সাবিত্রী চট্টোপাধ্যায় কে? হ্যাঁ, সাবিত্রী চট্টোপাধ্যায় হচ্ছে উত্তমের 3 নায়িকার অন্য নায়িকা। এখনো সে বেঁচে আছে, এখনো কম বেশি অভিনয় করে, কিন্তু সে উত্তম কুমারের প্রেমে পড়ে বিয়েই করেনি। হ্যাঁ, সে বড় হয়েছে কুমিল্লাতে, তার বাবা রেলওয়েতে চাকরি করত। কিন্তু আমরা এই তথ্য পেলাম কোথায়? আমরা এই তথ্য পাইছি সে 40, 50, 30-এর দশকে নবকল্লোল নামে একটা পত্রিকা প্রকাশিত হতো। ওই পত্রিকায় সাবিত্রী চট্টোপাধ্যায় তার আত্মজীবনী লিখছিলেন। তার শিরোনাম ছিল সেই যে আমার নানা রঙের দিনগুলি। উনি একবার তখন আমাদের এই কনকসা গ্রামে এসেছিলেন। হ্যাঁ, এবং এখানে এসে তার বাইরের দিঘি, ভিতরের দিঘি, তারপর তাদের বাড়িতে দুর্গা মণ্ডপ ছিল, দুর্গা পূজা হতো, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করছে। এবং ওই দিঘির মধ্যে তাদের একজন আত্মীয় মানে জলমগ্ন হয়ে মারা গেছিল, এইসব বিস্তারিত ইতিহাস ওখানে উনি বর্ণনা করছে। আচ্ছা, এটা কি কোনো জমিদার বাড়ি ছিল না কোনো ব্যক্তির বাড়ি ছিল? এরা বড় লোক ছিল কিন্তু জমিদার ছিল। জমিদার ছিল না, কিন্তু ধনী ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। এবং মানে কামাখ্যা চ্যাটার্জি যাওয়ার আগে মা ধর্মাকে এই বাড়িটা দেখাশোনা করতে দিয়ে দেয়। এই জন্য এই বাড়ির পরে নাম হয় মা ধর্মার বাড়ি, কারণ মা ধর্মা এটারে জাস্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। পরে পাকিস্তান আমলে 60-এর দশকে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় শত্রু সম্পত্তি আইনে এই বাড়িটি সরকার অধিগ্রহণ করে এই বাড়িতে তখন যারা ভারত পাকিস্তানের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে যারা ভারত থেকে বাংলাদেশ, যেসব বাঙালিরা এই দেশে ফিরেছিল, তাদের জন্য এই বাড়িতে রিফিউজি ক্যাম্প করে দিয়েছিল। তখন এই বাড়িকে বলা হতো রিফিউজি বাড়ি। হ্যাঁ, এবং এই রিফিউজি ক্যাম্প কিছুদিন চলার পরে আস্তে আস্তে এলাকার মানুষ তারা নিজেদের 14 পুরুষের ভিটায় বা কর্মব্যাপদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই বাড়িটা এইভাবেই পড়ে থাকে। লিস্টিজ নিয়ে এখন ব্যক্তি নামের বাড়িতে পরিণত হয়েছে। এখন এই বাড়িতে দেখার মতো আর কিছুই নাই, শুধু 2টা দিঘি আছে,
এবং একটা শান বাঁধানো ঘাট আছে, মঠ মন্দির অনেক কিছুই ছিল এই বাড়িতে, সবগুলি ভেঙে মাটির সাথে মিশে গেছে। বরং গাছপালা রোপণ করায় এটা একটা ছোটোখাটো মানে ছোপড়া জঙ্গলের মতো, ছাড়া বাড়ির মতো বলে ছাড়া বাড়ি, যারা নতুন করে নিচ্ছে তারা ওখানে ঘর টর তুলতেও চেষ্টা করছে, কিন্তু এটা একটু ভিতরে বলে ওখানে কেউ থাকে টাকা না। বাড়িটা বাসাটা এখন তুমি দেখো মাদার মার সাথে এই বাড়ির কোনো সম্পর্কই নেই, কিন্তু হয়ে তো গেছিল মাদার মার বাড়ি। ওটা কামাখ্যা। আরেকটা কথা আছে যে একজন আমাকে বলছে আর কি, যে ব্রাহ্মণ বাড়ি, যে কনকসার গ্রামে এক সময় 700 ব্রাহ্মণের বসবাস ছিল, একটা কথা আছে। কেউ যদি বলে থাকে সে ভুল বলছে। আমি তোমার ছোট্ট বলি, যেমন আমাদের দিঘিটা, আমাদের দিঘির ইতিহাস তো বাংলাদেশের সকল দিঘির সাথে, এই দিঘির ইতিহাসের সাথে এইটার দিঘির কিংবদন্তিটা জড়িত। কিন্তু এই দিঘিটার যে ইতিহাস সেটা হলো রোমহর্ষক ইতিহাস। এই দিঘির চতুর্পাশে 164 ঘর, আমি আবারও বলছি 164 ঘর ব্রাহ্মণ ছিল। যে বাড়িতে বসে তুমি কথা বলতেছো এটা আমাদের বাড়ি, এই বাড়ির নাম ছিল গাঙ্গুলি বাড়ি। অমূল্য গাঙ্গুলি নামে এক ভদ্রলোক এই বাড়ির মালিক ছিলেন। উনি যারকে 8 টাকা নিয়োগ করছিলেন তার থেকে আমরা নিয়েছি। তারপর তিনবার এই বাড়ি আমাদের কিনে অবশেষে সরকারের যথাযথ নিয়মে শত্রু সম্পত্তি হয়, তারপর অর্পিত সম্পত্তি হয়, তারপর 1 নম্বর 2 নম্বর নানান রকম করে তিনবার এই বাড়ি আমাদের কিনতে হয়েছে। এবং মজাটা হচ্ছে যে এখন আমাদের কনকসার গ্রামে একটা পরিবার আছে ব্রাহ্মণ পরিবার, তাও তারা আসছে মানিকগঞ্জের ওই অঞ্চল থেকে, হ্যাঁ, শরৎচন্দ্র চক্রবর্তী, হ্যাঁ, এছাড়া কোনো ব্রাহ্মণরা নাই। এই দিঘিটা খনন করা হয় 1757 সালের 1857 সালের কিছুদিন পরে, অর্থাৎ ইংরেজ আমলে। এই এলাকার হিন্দু মানে ব্রাহ্মণদের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এই দিঘি খনন করা হয়। এই দিঘি খননের আগে হিন্দু ওইসব বড় পরিবার যেই কাজগুলো করত, সেই কাজ হচ্ছে যে তারা স্থান কাল ক্ষণ গণনা কইরা এটা নিয়ে খনন করা হয়। এবং এটা খনন করতে যায়া তাদের যে যারা ভবিষ্যৎ গণনা করত তারা বলছিল যে এই দিঘি, এটা হলো এই দিঘির সবচেয়ে বড় কিংবদন্তি, এই দিঘিতে যদি নিম্নবর্ণের হিন্দু বা হিন্দুতর অর্থাৎ মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ এই দিঘির জলে হাত দেয় তাহলে এই দিঘি শুকিয়ে যাবে। অনুমান করা হয় যে 1857 মানে 60-এর দিকে এটা খনন করা হয়েছে, যার জন্য এটা যোগেন্দ্রনাথ গুপ্তের বা অন্য কোনো মানে বিক্রমপুরের ইতিহাস যারা রচনা করতে এই দিঘির উল্লেখ পাওয়া যায় না। হ্যাঁ, এই দিঘি খনন করার এই যে 164 ঘর ব্রাহ্মণ ছিল, এই দিঘি খননের 30 বছরের মাথার দিকে এই দিঘি শুকিয়ে যাওয়া শুরু হয়। তখন যথারীতি আবার সেই যারা বেঁচে ছিল গণক ঠাকুর তাদেরকে নিয়ে আসা হলো। তারা গণনা টননা কইরা বলল যে এই দিঘিতে 2 জন ব্যক্তি এই জল স্পর্শ করছে, তার একজন শূদ্র আর একজন মুসলিম। তখন তারা বলল যে তাইলে এই দিঘি তো শুকাই গেলে কি অবস্থা হবে, আমরা পানীয় জল পাবো কোথায়? হ্যাঁ, তখন তারা বলল যে একটাই মাত্র পথ আছে, যারা এই দিঘির জলে হাত দিছে অর্থাৎ এই দিঘির পানিকে অপবিত্র করছে তাদের ধরে, তাদের বলি দিয়ে, তাদের রক্ত দিয়ে এই দিঘির পানি পরিশুদ্ধ করতে হবে। তারপর তাদেরকে খুঁজে এনে 2 জন ব্যক্তিকে হত্যা করে তাদের রক্ত এই দিঘিতে দেওয়া হয়েছে। তারপরের বছর থেকে আবার এটা সক্রিয়ভাবে পানি আছে। এটা মানুষের, এটা ইতিহাস নাই, কোথাও পাওয়া যায় না, এটা কিংবদন্তি, মানুষ এটা বিশ্বাস করে। এবং তখন এখান থেকে পদ্মার দূরত্ব ছিল প্রায় 22 কিলোমিটার। ওই লাশগুলি ফেলে দিছিল ওই পদ্মায় নিয়ে। এই দিঘির নাম ছিল, এটাই হলো মজার বিষয়, এই দিঘির নাম হচ্ছে কনক সাগর। কনক সাগর কালে কালে হয়ে যায় কনক সায়র, অন্তস্থের উচ্চারণ কঠিন, সরাসরি এই দিঘির নাম হয়ে যায় কনক সার। তাহলে কনক সাগর, কনক সায়র, কনক সার, গ্রামের নাম কনকসার, ইউনিয়নের নাম কনকসার।
এই দিঘির পূর্ব এবং দক্ষিণ পাড় হচ্ছে কনকসার, এটার উত্তর পাড়টা হচ্ছে দিতপুর এবং এটার পশ্চিম পাড়টা হচ্ছে মশাইগাঁও। 4টা গ্রামের মাঝখানে এই দিঘি। এই দিঘিকে আঞ্চলিক ভাষায় বলা হয়, এটার দৈর্ঘ্যপ্রস্থ যে মাপটা আছে সেটা হচ্ছে এটা 1.25 কিলোমিটার লম্বা এবং প্রায় আধা কিলোমিটার প্রস্থ। এখন বর্তমানে বিক্রমপুরের সবচাইতে বড় জীবিত দিঘি এবং এই দিঘিকে আঞ্চলিক ভাষায় বলা হয় 16 কানির দিঘি, অর্থাৎ 16 কানি জায়গা এখানে লেগেছে। দিঘি তো এই অঞ্চলে আমাদের এদিকে দিঘি আমাদের মনে হচ্ছে যে কম, পুকুরটা বেশি। হ্যাঁ, দিঘি কম, দিঘি হলো একটু বেশি, দৈর্ঘ্য প্রস্থ একটু বেশি হলে এটা দিঘি বলতো। এবং মজাটা হচ্ছে যে বিক্রমপুরের অনেক গ্রামের নামের শেষেই সার শব্দটা আছে। সার শব্দটা আছে 2টা উৎস থেকে, একটা হচ্ছে সাগরের ভগ্নাংশ সার, আরেকটা হচ্ছে এখানে একসময় জৈন ধর্মাবলম্বীরা প্রচুর এসেছিল। ওদের যে ধর্মশালা, অর্থাৎ আমাদের মসজিদ, হিন্দুদের মন্দির, আর জৈনদের ধর্ম পীঠস্থানের নাম ছিল সার। এই জন্য ওই যে জৈন সার, জৈন সার। এবং তুমি যদি খোঁজো তাইলে তুমি যে কোনো জায়গায় যেই গ্রামে যাইয়া দেখবা যে নামের শেষে সার আছে, ওই গ্রামে যাইবা এক বা একাধিক দিঘি অথবা পুকুর আছে। হ্যাঁ, বিক্রমপুরের সবচেয়ে বড় দিঘি হলো বল্লাল সেনের দিঘি, সেটা হলো রামপাল। সেটা শুকিয়ে গেছে, হাজার হাজার মন আলু উৎপাদন হয়, ওইটা এখন আর পানি নেই। দ্বিতীয়টা হলো ওই পাশেই, সেটাও শুকিয়ে গেছে, এটাও হাজার হাজার মন, কিন্তু বেঁচে আছে, সব বেঁচে পড়তে আছে সবচেয়ে বড় দিঘি কনকসার। এই তো হলো এই দিঘি। হ্যাঁ, এবং এটা যে কিংবদন্তি এটা বোঝা যায় আজ থেকে নিয়ার অ্যাবাউট 50 বছর আগে এই দিঘি মোটামুটি শুকিয়ে গেছিল। পরে এলাকার লোকজন আবার যার যার মতো, এখন তো মানে ব্যক্তি মালিকানার হয়ে গেছে, মানুষ খুঁড়ে করছে টরছে, আবার পানি চলে আসছে। এখন আর এটা মানে শুকানোর কোনো সম্ভাবনা নাই, যদি মানুষ ভরাট করে না ফেলে। হ্যাঁ, এবং যেটা দেখা যাচ্ছে, যেমন আমি চট্টগ্রামে একটা জিনিস দেখছি যে ওদের কিন্তু প্রত্যেকটা এটা হলো সমাজভিত্তিক। হ্যাঁ, ওদের মসজিদ, কবরস্থান এবং প্রত্যেকটা পুকুর আছে। এবং আমাদের এখন যেটা টেন্ডেন্সি হয়েছে যে এগুলো তো আসলে যে যেটা বৃষ্টি যেটা আছে, বৃষ্টির জলটা ধরে রাখে এবং এটা মাটির নিচে যাইতে সাহায্য করে, মাটিটা ভালো রাখে। তুমি যেটা বললো সমাজ ভিত্তিক, এই যে 164 ব্রাহ্মণ, তার অন্যের ছোঁয়া জল খাবে না, এই জন্য তারা এই দিঘি এটা সমাজ ভিত্তিক একটা করছিল। এবং এই চতুর্পাশে কিন্তু এই যে 4টা গ্রাম বললাম, এই 4টা গ্রাম, যেমন মসদগাঁওয়ের নাম কি? মসদগাঁয়ের আদি নাম হচ্ছে মহদগাঁও, কিন্তু কেউ তো তুমি তো মসদগাঁও ছাড়া চিনো না। হ্যাঁ, না, মসদগাঁওই চিনি, মসদগাঁওই চিনো। মহদগাঁও করলে যে এই শহীদ ভাই কি করতে গেল, ওইটার আদি নাম ছিল মহদগাঁও। তারপর মানুষের মুখে আস্তে আস্তে আস্তে, যেমন সংগ্রাম বীর, গ্রামের নাম ছিল সংগ্রাম বীর, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় ওইটা হয়ে গেছে সকরাম বীর। এরকম অসংখ্য গ্রাম আছে। হ্যাঁ, তুমি ব্রাহ্মণগাঁও স্কুলে পড়ছো, কোন গ্রাম? ঝাউটিয়া। এই গ্রামের নাম এরকম প্রচুর ঝাউ গাছ ছিল, সেখানে টিয়ার আবাসা বাঁধত, এই জন্য ওই গ্রামের নাম হয়েছিল ঝাউটিয়া। না, কোনটা বলতেছি আপনাকে যে যে আমাদের পরিবেশের স্বার্থে কিন্তু আমাদের পুকুরগুলো টিকিয়ে রাখা দরকার, কিন্তু এগুলো কিন্তু ভরাট করে ফেলতেছে, আমার কষ্ট লাগে, কিন্তু এগুলা কিন্তু হচ্ছে আর না। এগুলি তো এখন ব্যক্তি মালিকানা, তো ধরো জলাশয় আইন, বাংলাদেশে কোনো আইন তো সেভাবে, জলাশয় আইন আছে যে জলাশয় বন্ধ করতে হলে সরকারের পারমিশন লাগবে। হ্যাঁ, কিছুদিন আগে স্বাধীন ভারতের প্রথম যে প্রধান বিচারপতি, হ্যাঁ, রাধা মাধব ঘোষ, এই 16 করে তার বাড়ির সামনের দিঘি ভরাট করে ফেলতে। তুমি কিভাবে কি বলবা? উনি হলো মানে বিক্রমপুরে যেই কজন প্রাতঃস্মরণীয় শ্রেষ্ঠ ব্যক্তি আছে তার একজন। আচ্ছা, এইটা কেন? আমি একটা জিনিস দেখছি কি, ধরেন আমার মতের সাথে মিলতে না, বা ভালো নাও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু এই আমরা বিক্রমপুর নিয়ে গর্ব করি, কিন্তু বিক্রমপুরের যে ইয়েগুলা, জায়গাগুলা, সিগনিফিকেন্ট জায়গাগুলা, যেমন আমি বলি যে যেমন সোনারং মঠ বলি, তারপর হচ্ছে যে মাইসপাড়া মঠ, যেটা আমাদের
বিক্রমপুরের জাদুঘরের কাছাকাছি। হ্যাঁ। জগদীশ চন্দ্র বসুর বাড়ি, জগদীশ চন্দ্র বসুর বাড়ি আমরা মনে হয় এটা অনিচ্ছা সত্ত্বে আমরা না পারতে ওনার বাড়িটা রেখে দিছি আর কি। তারপরে বিক্রমপুরের জাদুঘর যেটা ওই ভাগ্যকুল জমিদার বাড়ি, এটা নিয়ে তো আমরা এখন মামলা খাইতেছি না। তো এই যে জিনিসগুলা বা হচ্ছে যে আমাদের ব্যক্তিগুলা যারা আছে, যেমন আমরা অতীশ দিম্বকর বলতেছি, কিন্তু নুহুল আলম, লেলিন ভাই বা আপনারা অগ্রসর বিক্রমপুর এটাকে যতক্ষণ আপনারা উদ্যোগ না নিছেন, মানুষ বলতে পারে অতীশ দিম্বকরের নাম কিন্তু বিক্রমপুরের খুব কম মানুষ বলতে পারে, কিন্তু তারা এটা বলতে পারে যে বিক্রমপুর একটা ঐতিহ্যবাহী জায়গা। তোমার ঐতিহ্যের মানে এখানে খুঁটিটা কোথায় বা এটার যে না মাইল ফলক, মাইলস্টোনটা কি, মাইলস্টোন জায়গাগুলা, যেমন আমরা অতীশ দীপঙ্করের জন্মভিটায় গেছি, তার মানে সেই ইতিহাসে চলে গেছে যে উনি দ্বিতীয় বুদ্ধ বলে ওনাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনাকে যেমন গৌতম বুদ্ধের পরে ওনাকে দ্বিতীয় বুদ্ধ বলা হচ্ছে, এটা একটা মাইলস্টোন। সিম্পলি তুমি যে কাজটা করতেছো আরো তথ্য পাইবা, ওই যে গুডিক সূর্যকুমার চক্রবর্তী এর বাড়ির ছবিটা একদিন উড়াই নিয়ে আসো, আমি ইতিহাসটা করে দিই। ওকে, গুডিক চক্রবর্তীকে ওনার বাড়িটা কোথায়? ওনার বাড়ি রুহুল আমিন মোড়লের বাড়ি আছে না, ওই বাড়ি হইলো ওনার বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে উনি হচ্ছে প্রথম ভারতীয় বাঙালি এমবিবিএস পাস ডাক্তার, প্রথম ভারতীয় বাঙালি এমবিবিএস পাস ডাক্তার। আচ্ছা, বলা হচ্ছে যে ভারতীয় বাংলাদেশ থেকে প্রথম 3 জনকে, যেটা ব্রাহ্মণদের আগে নিষেধ ছিল কালাপানি পাড়ি দেওয়া, হ্যাঁ, ওই কালাপানি পাড়ি দেওয়া গেছিল বলেই ওনারে পরিবার গ্রহণ করে নাই, তখন উনি দক্ষিণ ভারতীয় এক খ্রিস্টান মহিলারে বিয়ে করায়, ওনার নামে গুডিক শব্দ যুক্ত। হ্যাঁ, আরো ইতিহাস আছে, এই যে ওনার কিন্তু এই যে ওনার নাতি আচ্ছা, ওই যে ভারতীয়, হ্যাঁ, রাষ্ট্রদূত ছিল, রাষ্ট্রদূত ছিলেন। হ্যাঁ, এবং ইতিহাস বললে ওনার জন্য একটা ট্র্যাজিক ইতিহাস হয়ে গেছে। ওনার মা বাবা পিনাকরঞ্জন চক্রবর্তী আর কি, হ্যাঁ, ওনার মা বাপ প্রেনিয়ার ছিল জন্মভিটা দেখানোর জন্য, সেখানে আইসা ওনার বাবা ঢাকায় মারা গেছে, মানে যে পূর্বপুরুষের ভিটা দেখতে আইসা সে ঢাকায় মারা গেছে, পিতৃভূমির এখানে এসে মারা গেছে আর কি। আচ্ছা, ওই বাড়িটা তাহলে রুহুল আমিন মোড়লরা আছে না, তারা যে বাড়িটা থাকে ওই বাড়িটাই ছিল ওনার। হ্যাঁ, বাড়িটাতে বড় একটা পুকুর আছে এবং এখন তো চেঞ্জ হয়ে গেছে, ঘাটলা আছে, মানে সিগনিফিকেন্ট একটা জায়গা। আমি যদি ওইটা ইয়ে লাগছে যেখানে আমার যেটা মনে হয়েছিল যে এটা কোনো একটা ভালো একটা জায়গা হবে, কিন্তু আসলে ইতিহাসটা আমি জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। মনে করো যে মাধার মা বললা, কিন্তু মাধার মারে কয়জনে চিনে, কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় চিনে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তুমি মনে করে একটু হাইটা যায় একদিন যায় নিয়ে আসবা আব্দুল জব্বার খানের বাড়ির ছবি নিয়ে আসবা, মসজিদগাঁও। মসজিদগাঁও এই বাড়িটা কোথায়? এই ভিতরে, হ্যাঁ, ভিতরে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল না হারুন স্যার, তাদের বাড়ির পাশে, ওটা বললেই চিনবে। তারা এখন ঢাকায় আছে, তারা বেসিক্যালি ঢাকায় থাকতেন, কিন্তু তাদের প্রত্যেক ভিটা তো এই গ্রামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার থেকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তার বিক্রমপুরে অনেকগুলি ছিল, কিন্তু এখনো একটা আছে, তো সুতরাং এটা সংরক্ষণ করা উচিত। কি করবে, কে করবে? নেতা তো এই আগে আমরা বলছিলাম যে তারা এখন সাইনবোর্ড লাগায় দেয়, এটা ইউনোকে তো ওই করা দরকার, কনসার্ন করা দরকার, করলেই বাকি। তারা এইসবের মধ্যে নাই। তো ধরো এমপি যারা হয়, তারা যদি এই রকম লোক হয় তাইলে তারা করতে পারে যে না, এটা করতে হবে। এই যে আমাদের এই যে ইসের গাছটা, বল্লাল সেনের হাতিবাঁধার গাছটা আনিস বাইরে দিয়া কোনো রকম ওইটারে ফ্রান্সের থেকে করে আইন না থুয়া দিছে, এখন ঘরের ভিতরে মানুষদের সিঁদুর টিঁদুর দিয়া পূজা টুজা করে। ওই ভদ্রলোক তো মুসলমান, তার কথা হলো যে আমি তো আর পূজা করি না, কিন্তু আমি তো তাদের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ওইটা আরো 100 বছর পর্যন্ত ওই গাছের গুড়িটা ঠিক থাকে। এটা তো কিন্তু হাতিবাঁধার জায়গা। হ্যাঁ, হাতিবাঁধার গাছ ছিল। যেমন আমাদের 5 জন নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ ছিল। কেরে বাবা, মসজিদ রাখা তার পাশে তুই বড় মসজিদ করতি টঙ্গিবাড়ি, এটাই তো বেশিরভাগ করে না, সেটার ভাঙা ওইটার উপর করছে আমরা। ওইটাকে বিকৃত রেখাই তো করা যায়, ওইটারে রাইখেই কিন্তু করতে পারতো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো, সেটা তাহলে ওই বল্লাল সেন আমলের বা তার পরবর্তী সময়কার মসজিদ ওইটা। হ্যাঁ হ্যাঁ,
এটাই মানে ইয়া না হলে বিখ্যাত না হলে না হলে এই যে ইসের মানে করতে আসছিল, মানে ওই বেড়ার তথ্য নিয়ে আইছে, পরে আমার কলেজে গেছে, আমার ধরাই দিয়েছে প্রিন্সিপাল, পরে করেছে আমার তথ্য তো সব গুবলেট করে দেবে। আমি তো তোমার তথ্য তো তোমার তথ্য, আমার তথ্য তো পড়া তথ্য, আর আমি বিক্রমপুরের মানুষ। এটাই আর কি, মানে আমরা গর্ব করি জিনিসগুলো নিয়ে, ওই যে তুমি কিন্তু যেটা বললা, আমরা জিনিসগুলো গর্ব ধরে করি, রাখি না। ওই পর্যন্তই শেষ, আমরা কিছু রক্ষা করি না। হ্যাঁ, রক্ষা করাটা হচ্ছে জরুরি, সবচেয়ে বেশি যেটা ইউরোপীয়রা প্রচন্ড করে। পর্তুগাল আমার ভাই থেকে আমি দেখছি, মানে ওদের এখনো গুলা আমি পুরাতন বাড়ি রাস্তা সব এখনো অবিকৃত। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা মানে আমেরিকা ভ্রমণের একটা ছোট্ট বই পড়লাম, সেখানে সে চমৎকার লিখছে যে বিশাল সাইনবোর্ড, যে এত বছর আগে এরকম ঘটনা ঘটছে, নাইমা দেখে ছোট্ট একটা জিনিস, মানে দেখার মতো না, কিন্তু তারা এটা সযত্নে সংরক্ষণ করে রেখেছে। ইতিহাস ইতিহাস, হ্যাঁ, কয় যে এরকম দেখতে গেলে অনেক সময় হতাশ হইতে হয়, কিন্তু পরে বুঝলাম যে হতাশ হওয়ার কিছু নেই, তারা তাদের ঐতিহ্যকে লালন করতে। আমাদের এই জায়গায় ছিল অনেকগুলো আছে, বারো আউলিয়া তলা কয়টা আছে? 3টা না 4টা ছিল বিক্রমপুরে, এখন আছে মাত্র 2টা। একটা হলো সোয়েব সাহেবদের বাড়ির একটু সামনে গেলে একটা আছে, আর একটা আছে ওই যে মানে টঙ্গি বাড়ি আর লোহজনের মাঝামাঝি। আচ্ছা, অনেকক্ষণ সময় দিন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন, এই দীর্ঘ আলোচনাটা শুনলেন। এটা একটা ডকুমেন্টেশন রাখা হলো আমাদের বিক্রমপুর সম্পর্কে, যাতে যারা আগ্রহী তারা জানতে পারেন। তো ধন্যবাদ আরেকবার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।